ওকে। গত ক্লাসে আমরা যা দেখেছিলাম সেটার মধ্যে আমি বোধহয় সার্ভার সম্পর্কে আলোচনা করেছিলাম। সার্ভার এবং ক্লায়েন্ট, এগুলো আজকে ক্লায়েন্ট কি এবং সার্ভার কি এগুলো নিয়ে একটু আলোচনা করব, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটাই আমরা যা শিখছি প্রোগ্রামিং তা সম্পূর্ণ নেটওয়ার্ক বেসড। সো সেই কারণে আমাদের কিছু সার্ভার সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। আমি বোধহয় লাস্ট ক্লাসে এই একটা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সফটওয়্যার সেটআপ দিতে বলেছিলাম। সো আমি একটু কোশ্চেন করব, যারা লাস্ট ক্লাসে অ্যাটেন্ড করেছে আর যারা ক্লাসে ছিল না তাদেরকে আমি কোশ্চেন করব না। প্রতি ক্লাসে আমি কিছু বেসিক কোশ্চেন করব যাতে সে বাসায় ক্লাসের মনোযোগী হয়, আদারওয়াইজ তারা দেখা গেল যে আমার কথা শুনতে চাবে না বা অন্য কাজে ব্যস্ত থাকবে। ঠিক আছে, আমরা একটু শারাফাতকে জিজ্ঞাসা করতে চাই যে সার্ভার কি, সার্ভার সম্পর্কে কি তোমার ধারণা আছে তোমার? জি স্যার। হ্যাঁ, একটু বলো তো সার্ভার কি। সার্ভার মেইনলি হচ্ছে সহজ ভাষায় যদি বলি, এটা একটা স্টোরেজ যেখানে আমরা অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এর মূল সার্ভারের সাধারণত মূল উদ্দেশ্য কি থাকে, মানে ওর পারপাসটা কি, সার্ভারের পারপাসটা কি? ডাটা ডাটা স্টোর করা। তুমি বলছো সার্ভার হচ্ছে ডাটা স্টোর করে, আচ্ছা। আর কে আছে, কেউ কিছু বলতে পারবে যে সার্ভারের মূল পারপাসটা কি? এক কথায় কে বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট কি জিনিস এটা? শান্ত কি বলবে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। সার্ভার মূলত একটা স্টোরেজ যেটার থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রান করি এবং আমাদের ওয়েবসাইটের প্রয়োজনীয় জিনিসপত্র ওইখানে স্টোর করি স্যার। আচ্ছা, অনেকটা সিমিলারিটিস উত্তর। এখন তো এখানে অনেকগুলো সার্ভার আছে এখানে। যদি কমন কথা বলা হয় তাহলে তো এতগুলো সার্ভার, তোমরা যে কথা বলছো সেটার উত্তরে কিন্তু তাহলে এতগুলো সার্ভার প্রয়োজন হয় না, একটা স্টোরেজ বানালে হয়, ঠিক না? মূলত অ্যাকচুয়ালি সার্ভারকে যদি আমি পারফেক্টলি ডিফাইন করতে চাই, হ্যাঁ, এটা সম্পর্কে, তাহলে একদম সহজভাবে ইজিলি বুঝাই যাচ্ছে নামটা সার্ভার রাখা হয়েছে। সো নামের সাথে কিন্তু তার কাজের কথা আছে। এর অর্থ তারা সার্ভিস প্রোভাইড করে, একটা কথাই হচ্ছে। তাহলে কি করে তারা? সার্ভিস প্রোভাইড করে। তাহলে এরা সবাই সার্ভিস প্রোভাইড করে, কিন্তু সার্ভিসের ধরন অনুযায়ী তার ডিফারেন্ট। তো সার্ভিসটা প্রোভাইড করে কাদের কাছে? ক্লায়েন্টের কাছে। দ্যাটস ওয়াই এটাকে সার্ভার বলা হয়। তো সার্ভার সাধারণত সার্ভিস প্রোভাইড করে যে তাকে রিকোয়েস্ট রাখে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই সার্ভার, দ্যাট মিন্স সার্ভিস দেয়। সার্ভার মানে কি বলো? সার্ভিস দিচ্ছে। সার্ভিস দেয় যে। আচ্ছা, সো সার্ভিস তাহলে কত প্রকার সার্ভিস দিচ্ছে? কেউ ডাটাবেজে সার্ভিস দিচ্ছে, কেউ মেইল সার্ভিস দিচ্ছে, কেউ এফটিপি সার্ভিস দিচ্ছে, কেউ ওয়েব সার্ভিস দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরা সার্ভার, সো এরা সার্ভিস দেয়, বাট এক এক সার্ভারের এক এক ধরনের ফাংশনালিটিস, তারা এক এক ধরনের সার্ভিস দেয়। সব সার্ভার সব একই রকম সার্ভিস দেয় না। তো এই জন্য আমরা কমন বলা যাবে এটা স্টোরেজ। স্টোরেজ তো অনেক প্রকার স্টোরেজ হতে পারে, যেমন ওই সার্ভার যেহেতু ওয়েব সার্ভিস দেয়, ওয়েব পেজ সার্ভিস দেয়, তাই তারা শুধুমাত্র ওয়েব পেজগুলো স্টোর করে, কিন্তু সে তো ডাটাবেজ স্টোর করে না। সুতরাং তাকে আমরা সার্ভারকে কমন স্টোরেজ বলতে পারবো না, ঠিক আছে? সবচেয়ে অ্যাকুরেট হচ্ছে যে এটা একটা সার্ভার যে সার্ভিস প্রোভাইড করে, এবং কাদেরকে করে? ক্লায়েন্টকে করে। ক্লায়েন্ট এখানে কারা? এখানে ওয়ার্ক স্টেশন কিন্তু একটা ক্লায়েন্ট, অথবা কোম্পানির বাহির থেকেও আমরা রিকোয়েস্ট রাখতে পারি, যারা ওয়েবসাইট ভিজিট করে তারাও কিন্তু ক্লায়েন্ট। অ্যাকচুয়ালি ওয়েব ব্রাউজারের ক্লায়েন্টকে, ওয়েব সার্ভারের ক্লায়েন্টকে আমরা একটু গত ক্লাসে আমরা ক্লায়েন্ট নিয়ে আলোচনা করিনি। আজকে আমরা বলছি যে ওয়েব ব্রাউজারের ক্লায়েন্ট কে, কারা ওয়েব ব্রাউজারের ক্লায়েন্ট, সরি ওয়েব সার্ভারের ক্লায়েন্ট? স্যার, যারা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং করে, যারা ভিজিটর। না, হয়নি। তারপর আর কি আছে মাসুম? ওয়েব সার্ভার যেহেতু তুমি পেজগুলো সার্ভিস দিয়ে রেখে স্টোর করেছো, বাট এই স্যার পেজ যারা সার্ভিস কিনতে আসে স্যার তারা। আবারও খেয়াল করো, ওয়েব সার্ভার কিন্তু ওয়েব পেজ বা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্টোর করে রাখে, হোস্টিং করে। সো তাহলে সে এগুলো কাকে দেয়? মানুষকে দেয়। যেহেতু এটা একটা সফটওয়্যার, এটা একটা কম্পিউটারকে মানুষকে চিনে না,
সে কিন্তু আরেকটা সফটওয়্যারকে সার্ভিস দিবে। যেহেতু এখানে একটা ওয়েব সার্ভার সেটআপ আছে, ওয়েব সার্ভার সে ওয়েব সার্ভার নিজে একটা সফটওয়্যার, এবং যেহেতু এই সফটওয়্যারটাকে আমরা এই পিসিতে সেটআপ দিয়েছি, তাই এটার নাম হয়েছে ওয়েব সার্ভার। এখন সে এমন একটা সফটওয়্যারকে তার সার্ভিসটা প্রোভাইড করবে যে রিকোয়েস্ট রাখবে। ওই সফটওয়্যারটা কে, যেটাকে আমরা ক্লায়েন্ট বলি। স্যার গুগল ক্রোম, তারপর হচ্ছে ইয়েস, মাইক্রোসফট ব্রাউজার্স। এজ, তাহলে ওয়েব সার্ভারের ব্রাউজার্স। ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার্স। ঠিক আছে, সো আমরা এই জায়গায় ভুল করেছি। তাহলে প্রতিটা সার্ভারের ক্লায়েন্ট কিন্তু নির্দিষ্ট। সো ওয়েব সার্ভারের ক্লায়েন্টগুলো হচ্ছে ওই ব্রাউজারগুলো। আমরা যে সবাই ব্রাউজার খুলি, ওই ব্রাউজার খুলি, যেমন ক্রোম খুলি, তারপরে এজ ব্রাউজার খুলি, ফায়ারফক্স খুলি, ঠিক আছে, যে কোনো ব্রাউজারই বলি, সব ব্রাউজারকেই কিন্তু আমরা এই ওয়েব সার্ভারের ক্লায়েন্ট বলবো। কারণ ওয়েব সার্ভার, ওই ব্রাউজার ছাড়া কিন্তু আমরা এই সার্ভারের সাথে কানেক্ট হতে পারবো না, ওকে রিকোয়েস্ট রাখতে পারবো না। ওকে রিকোয়েস্ট, ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট রাখতে হলেই আমাদেরকে ওই ব্রাউজার খুলতে হচ্ছে। এই কারণে মানুষ ওয়েব সার্ভারে হোস্টিং করে, ওয়েবসাইট হোস্টিং করে। বুঝতে পেরেছো? সে কিন্তু ডাটাবেস সার্ভারে গিয়ে তার ওয়েব পেজ রাখে না। ওয়েব পেজগুলো রাখে কোথায়? ওয়েব সার্ভারে। একদম ক্লিন হতে হবে, তোমাদের এই টপিকগুলো ক্লিন হতে হবে। দ্যাটস ওয়াই আমরা যে ওয়েব ডেভেলপমেন্টটা করছি, আমরা যে ওয়েবসাইট বানাবো বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো, সেগুলো আমরা রাখবো কোথায়, স্টোর করবো কোথায়? প্রথমে ওয়েব সার্ভারে। ওয়েব ওয়েব সার্ভারে। সার্ভারে। যখন ওয়েব সার্ভার আমরা পারফেক্টলি হোস্টিং করব, দেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি যদি ব্রাউজার ওপেন করে এই ওয়েব সার্ভার অ্যাড্রেসটা লেখে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলতে কি বুঝে? যেমন google.com, অ্যাকচুয়ালি এটা ওদের কোম্পানি না, ওদের কোম্পানির ভিতরে ওয়েব সার্ভারকে বোঝাচ্ছে। আমি যদি বলি facebook.com, তাহলে ওই ফেসবুক পুরো কোম্পানির ফেসবুক সার্ভারের এই ওয়েব সার্ভারকে বোঝাচ্ছে। ওদের প্রত্যেকটা কোম্পানির একটা করে ওয়েব সার্ভার থাকে, এবং সেইখানে থেকে ডাটাটা ফ্যাচ করে নিয়ে আসে, ওয়েব পেজটা নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আদার এন্ড হচ্ছে ক্লায়েন্ট, যারা রিকোয়েস্ট রাখে, এবং ওয়েব সার্ভার হচ্ছে সাধারণত রিসোর্স ক্যাটাগরি অফ সার্ভিসেস স্টোর করে রাখে। বাট অবশ্যই মনে রাখতে হবে সেটা কাজের ধরন অনুযায়ী সার্ভার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমি গত ক্লাসে বলেছিলাম, ওয়েব সার্ভার, ডাটাবেস সার্ভার, এফটিপি সার্ভার, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমাদেরকে এগুলো নিজের পিসিতেই সেট আপ দিতে হবে, নিজের পিসিতেই টেস্টিং করতে হবে, এবং পরবর্তীতে সেটা আমরা রিয়েল ওয়েব সার্ভারে রাখবো। ওই রিয়েল ওয়েব সার্ভার বলতে হোস্টিং কোম্পানি যেগুলোতে আমরা, যেমন গোড্যাডি, তারপর হচ্ছে নেমচিপ বা আদার্স লোকাল কোম্পানিগুলো আছে, যেখানে আমরা ওয়েবসাইট তৈরি করে বা সফটওয়্যার তৈরি করে ওদেরকে দিয়ে আসি। কিন্তু এগুলো দেওয়ার আগে, ওদের এখানে হোস্টিং করার আগে, হোস্টিং বলতে হচ্ছে স্টোর করা, যেটা তোমরা হোস্টিং স্টোর বলছো, স্টোর। অ্যাকচুয়ালি হোস্টিংটাকে আমরা টেকনিক্যাল ভাষায় হোস্টিং বলি, বাট এটা এক ধরনের স্টোর বলা হচ্ছে। সো ওয়েব পেজ বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটগুলো আমরা যখন স্টোর করি, তখন ওই হোস্টিং কোম্পানির পিসিটা, এই সার্ভারটা, ওয়েব সার্ভারটা কিন্তু পুরো দুনিয়ার কাছে ওপেন থাকে, বিকজ তাদের ওখানে একটা পাবলিক আইপি থাকে। যখন কোনো কম্পিউটার সার্ভারে পাবলিক আইপি লাগানো হয়, তখন সেই কম্পিউটারটা পুরো পৃথিবী বা ইন্টারনেটের সাথে ইন্টারনেট থ্রুতে পুরো পৃথিবীতে অ্যাক্সেসেবল হয়ে যায়। পুরো পৃথিবী যে কোনো জায়গা থেকে ওই সার্ভারে অ্যাক্সেস করতে পারবে। তো পাবলিক আইপি দেখার চিনার উপায় তো আমরা বলে দিচ্ছি। যেহেতু তোমরা রাউটার সবাই কম বেশি চিনো, দেখবে রাউটার সাধারণত লোকালি যখন তুমি মোবাইল চালাও বা কম্পিউটার চালাও বা ল্যাপটপ, সেখানে কিন্তু যখন তুমি আইপি কনফিগ অ্যাসাইন করবা, হিট করবা সিএমডি কমান্ড দিয়ে, তখন তোমার পিসির আইপি অ্যাড্রেসটা দেখা যায়। আমি যদি লিখি আইপি কনফিগ, আমরা দেখতে পাচ্ছি, দেখো এইটা হচ্ছে আমাদের মূলত, যারা আমাকে স্যার দিয়েছে আমাদেরকে। স্যার স্ক্রিন তো হ্যাঁ, দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখা যায় না না। স্যার, দেখা ও যাচ্ছে আচ্ছা, না। সরি, আমি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার দিই নেই বোধহয়। আমি কথা বলতেছিলাম এতক্ষণ, তোমরা তো বলনি স্যার শেয়ার দেননি। আচ্ছা, ওকে। সমস্যা নেই, ভিডিও তো এটা রেকর্ড হয়ে থাকবে। আমি কি গুগল মিটে করে জয়েন করেছি না? গুগল মিটটা কোন ব্রাউজারে রেখেছি আমি? আচ্ছা, পেয়েছি। বুঝতে পেরেছি, আমি আজকে ছিলাম, আজকে এজ ব্রাউজারে আছি।
আচ্ছা, এই ডায়াগ্রাম সম্পর্কে বলছিলাম আমি। এই ডায়াগ্রাম সম্পর্কে বলছিলাম। সো এখানে যেটা বললাম যে আমরা এই যে আইপি গুলো দেখছি এগুলো সাধারণত এই যে 192.168 এগুলো সাধারণত রাউটার নিজে অটোমেটিক্যালি তাদের প্রত্যেকটা ডিভাইসকে সে অটো ডিটেক্ট করে এবং প্রত্যেকে একটা করে আইডি দিয়ে দেয়। আমরা চাইলে রাউটার দেওয়া আইপির উপরে আমরা চাইলে নিজের হাতে সেট করতে পারি। যদি নিজের হাতে সেট করি তখন সেটাকে আমরা বলি স্ট্যাটিক আইপি, মানে হচ্ছে হাতে সেট করলাম। আর যদি আমি এটাকে ডাইনামিক করে রাখি তাহলে প্রতিবারই যখন তোমার পিসি রিস্টার্ট দিবে বা মোবাইল এই নেটওয়ার্কে প্রবেশ করবে, দেখবা কি আগে গতকালকের বা আগের পুরাতন আইপিটা থাকছে না, বারে বারে এই লাস্ট আইপিটা আইডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড ডাইনামিক আইপি। এভরি টাইম হোয়েন ইউর ডিভাইস উইল রিস্টার্ট ইট উইল চেঞ্জ দ্য আইপি অ্যাড্রেস। ওকে, তবে প্রথম তিনটা যে ডিজিট আছে সে তিনটা সাধারণত সবগুলোতেই থাকে, বিকজ এই রাউটারের প্রথম তিনটা সেম। সো এইটাকে বলে ক্লাস, নেটওয়ার্ক ক্লাস। এই তিনটা সেম থাকলে সবাই যদি তিনটা যাদের মধ্যে সেম প্রথম তিনটা সেম থাকে তাহলে তারা সেম নেটওয়ার্কের, ঠিক আছে, মানে একই গ্রুপের। আর পরে যে লাস্ট যে 4 নাম্বার ডিজিটটা সেটা হচ্ছে তার ইউনিক আইডি। সুতরাং মনে রাখতে হবে এই লাস্টের 4 নাম্বার ডিজিটটা ইউনিক আইডি থাকতে হবে, এবং সাধারণত ওয়ানই থাকে নর্মালি রাউটারে, আর বাদ বাকিগুলো অন্য পিসি গুলোতে অন্য নেটওয়ার্কের আওতায় যারা থাকে তারা এক একটা করে পায়। তো আমরা যখন হাতে ফিক্সড করে দেই তখন সেটাকে আমরা স্ট্যাটিক আইপি বলি। আর যেহেতু এটা তোমার প্রাইভেট আইপি, প্রাইভেট কেন বলা হচ্ছে, বিকজ এটা পাবলিক আইপি নয়। যেসব আইপি গুলো রাউটার নিজের থেকে দেয়, মানে 192.168 এগুলো হচ্ছে প্রাইভেট আইপি। এই সব আইপি গুলো সাধারণত তোমার পিসিতে থাকলে নেট পাওয়া ঠিকই, এখানে এসে নেট ইন্টারনেট কানেক্টেড হবে, কিন্তু এই পিসিটা বাহিরের কেউ অ্যাক্সেস করতে পারবে না। তুমি হয়তো দেখতে পাবা বাহিরের জগতে, কিন্তু তোমার পিসিতে কেউ আসতে পারবে না, ঠিক আছে, ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো। কিন্তু যদি আমি পিসিতে পাবলিক আইপি সেট করে দেই তাহলে তোমাকে সবাই দেখতে পাবে এবং তুমিও সবাইকে দেখতে পাবে। এই পিসিটা তখন হোস্টিং কোম্পানির মতো হয়ে যায়, তখন তারা এখানে ওয়েবসাইট হোস্টিং করলে আমরা ভিজিট করতে পারি। সেখানে যদিও কিছু কনফিগারেশন থাকে, হোস্টিং কোম্পানির একটা ওয়েবসাইট হোস্টিং করার জন্য তাদের ওয়েব সার্ভারটাকে যথেষ্ট সিকিউর করে এবং যথেষ্ট আদার্স টুলস এন্ড এগুলো টেকনোলজিগুলো সেট আপ দিয়ে রাখে যাতে করে সহজেই মানুষ তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে, ঠিক আছে। যাই হোক, তো আমরা বুঝলাম যে আমরা যে টেকনোলজি শিখছি সেখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আমরা আমাদের সফটওয়্যারটা রাখবো ওয়েব বেসড, সেটা হচ্ছে ওয়েব সার্ভার, ঠিক আছে। এবং যখন আমরা এটা সফটওয়্যারটা তৈরি করব এবং সেটা হোস্টিং করব তখন আমরা চাইলে আদার্স পিসি থেকেও আমরা সেটা অ্যাক্সেস করতে পারবো, বা আমরা যদি এটাকে হোস্টিং করি তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সফটওয়্যারটা দেখতে পারবো। যদি আমরা একটা কোম্পানির ভিতরে আমাদের শুধু ফুল কোম্পানির মধ্যে যদি আমরা সার্ভারে আমাদের সফটওয়্যারটা রাখি তাহলে ওই কোম্পানির বিল্ডিং এর ভিতরে যারা থাকবে নেটওয়ার্কের রাউটারের আন্ডারে সবাই তোমার এই সফটওয়্যারটা চালাতে পারবে। দ্যাটস ওয়াই ওদের যে উদ্দেশ্য যেটা, যে সাধারণত সফটওয়্যার কিন্তু বাইরে মানুষ ব্যবহার করে না, ওই কোম্পানির এমপ্লয়িরাই ব্যবহার করে। এই কারণে ওই জিনিসটা ফুলফিল হয় যে আমাদের কোনো বাড়তি কোনো কষ্ট থাকে না, তাদের নিজস্ব পিসিতে আমরা যদি সেট আপ দিয়ে দেই তখন তারা এমপ্লয়িরা তাই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে, ঠিক আছে। তো এই জন্য আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবের অ্যাপ্লিকেশন গুলো এখন ইদানিং আমাদের বেশি ব্যাপক জনপ্রিয়। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো, যে ওয়েব বেস যে সফটওয়্যার গুলো হয় সেগুলোর জন্য আমাদের এই যে যার এমপ্লয়ীদের পিসিতে এক্সট্রা কোনো সফটওয়্যার সেটআপ দিতে হয় না, জাস্ট ব্রাউজার থাকলেই হচ্ছে, ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায়, ঠিক না। কিন্তু যদি আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করি বা আদার্স মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করি তাহলে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এটাকে ডাউনলোড করে সেটআপ দিতে হবে, এই একটা বিষয় থাকে। তারপরে হচ্ছে ব্রাউজার ওয়েব বেস অ্যাপ্লিকেশন গুলো সাধারণত কোনো প্ল্যাটফর্ম মানে কোনো অপারেটিং সিস্টেমকে ইয়ে করে না, মানে বাধাগ্রস্ত হয় না। যে কোনো অপারেটিং সিস্টেমে ব্রাউজার থাকে, ব্রাউজার থাকলেই হলো, ম্যাকে থাকলেও হলো বা উইন্ডোজে থাকলে হলো বা তোমার লিনাক্স মেশিনেও আমরা চাইলে ব্রাউজার দিয়ে আমাদের ওই সেম সফটওয়্যারটাকে যে কোনো প্ল্যাটফর্মে দেখতে পাবো। প্ল্যাটফর্ম বলতে এখানে অপারেটিং সিস্টেমকে বোঝায়। আমরা যারা টেকনোলজি পড়ি যখনই বলবে তুমি কোন প্ল্যাটফর্মে কাজ করছো তখন বুঝতে হবে যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম না অ্যান্ড্রয়েড নাকি ম্যাক নাকি লিনাক্স, এগুলোকে বলা হয় প্ল্যাটফর্ম। সুতরাং ওয়েব বেস সফটওয়্যারগুলো আসলে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এর অর্থ হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে ওয়েব বেস সফটওয়্যারগুলো রান করা যায় বা তুমি সেটআপ দিতে পারবা এবং তাদের এমপ্লয়িরা চালাতে পারবে। এটার জন্য আলাদা অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে সফটওয়্যার তৈরি করতে হবে না,
ঠিক আছে, যাই হোক, তো আমরা মোটামুটি গত ক্লাসে যেগুলো শিখেছিলাম আজকে একটু ওভারভিউ দিলাম। আর মনে রাখতে হবে, সার্ভার বললে সার্ভার সাধারণত সার্ভিস প্রোভাইড করে এবং এই সার্ভিসগুলো সাধারণত তাদের নির্দিষ্ট ক্লায়েন্টকে প্রোভাইড করে। এই সার্ভার, ওয়েব সার্ভার কখনো ডাটাবেস সার্ভারের ক্লায়েন্টকে ডাটা ওয়েব পেজ দিবে না। এটার জন্য স্পেশাল ডিজাইন করা ক্লায়েন্ট সফটওয়্যার আছে, এটার জন্য ডিজাইন করা স্পেশাল ক্লায়েন্ট সফটওয়্যার আছে। তাহলে ওয়েব সার্ভারের যে স্পেশাল ডিজাইন করা ক্লায়েন্ট সফটওয়্যার, সেটাই ব্রাউজার। ব্রাউজারের বাইরে অন্য কোনো সফটওয়্যার দিয়ে এর সাথে কমিউনিকেট করতে পারবে না। সো ডাটাবেস সার্ভারের জন্য আমরা গত ক্লাসে কিন্তু ওই যে মাইক্রোসফটের যে স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যে সফটওয়্যারটা সেটা দিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি ডাটাবেস সার্ভারের সাথে কমিউনিকেট করার ক্লায়েন্ট। ঠিক আছে, আজকে এটা সেটআপ দেব। আর এই যে এফটিপি সার্ভার, এটার জন্যই আমরা স্পেশাল সফটওয়্যার সেটআপ দেই, ক্লায়েন্ট সফটওয়্যার, যেটাকে আমরা বলি, আমরা অনেকেই জানো, ফ্রি ফাইলজিলা। যেটা ফাইলজিলা নামে একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা এই এফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারি এবং ডাটা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তো চলো যাই আমরা তাহলে। আমাদের যে গত ক্লাসে বলেছিলাম যে রিয়েল ক্লাস শুরু করার আগে, রিয়েল প্রোগ্রামিং ক্লাস বা টেকনোলজি শেখার আগে আমাদেরকে কিছু জিনিস দুইটা ক্লাসে শিখতে হবে। তাদের মধ্যে টুলস, সফটওয়্যার, কি কি সফটওয়্যার প্রয়োজন হবে, অডিও হেডফোন, আমাদের সিস্টেমে অডিও ফাংশনাল ঠিক আছে কিনা এটা চেক করা, ভয়েসটা ঠিক আছে কিনা, কোনো নয়েজ আসছে কিনা, এগুলো আমাদেরকে প্রথম 2 দিন বা সর্বোচ্চ হলে 3 দিন হচ্ছে আমরা ঠিক করব। এরপরে যখন ক্লাসটা স্মুথ হবে, কথাগুলো শোনা যাবে, সবার সাথে ফ্রিলি কথা বলতে পারবো। এখানে কিন্তু লজ্জাবোধ করা যাবে না কথা কোশ্চেন করার জন্য। যেভাবে যেরকম ল্যাঙ্গুয়েজই হোক, যেরকম ভাষাই হোক, যেরকম স্লো হোক বা যেভাবে হোক, তাকে অবশ্যই কোশ্চেন করে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে এগুলোকে ইগনোর করে কথা বলতে হবে। এখন তুমি যদি ভবিষ্যতের কথা চিন্তা না করো, তাহলে তুমি লজ্জা করো, তাহলে তোমার সময় পরিশ্রম সবই নষ্ট হবে। স্যার তো জানবো না যে তোমার মধ্যে কি অজানা। আমাকে যদি না বলা হয় যে স্যার এই কোশ্চেনটা তোমার কাছে অজানা থেকে যাবে, আমাকে বলে দিলে আমি ওই মুহূর্তে আমার জন্য অল্প সময়ের মধ্যে আমি বুঝিয়ে দিতে পারবো। কিন্তু তুমি যেটা পুষিয়ে রাখো, জমা করতে থাকো এইভাবে একটা করে, তাহলে এটা এক ধরনের একসময় পাহাড় হয়ে যাবে। পরবর্তীতে তুমি দেখা গেলো সামনের দিকে আর বুঝবে না। এই জন্য যখন স্যারের কথা বলতে থাকি, আলোচনা করি, তখন অবশ্যই স্যারকে ক্লিয়ারলি কোশ্চেন করতে হবে। ঠিক আছে, এখন যারা ক্লাসে আসেনি বা ক্লাসে ছিল না, তাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার অ্যাপ্লিকেশন সার্ভার কি, আমি যদিও ভিডিওটা কি সাদ্দাম কি পেয়েছি কিনা আমি জানি না, লাস্ট ক্লাসের ভিডিওটা চাইনি, হয়তো চাইলে যেহেতু ক্লাস করেনি তো তাহলে সেই বিষয়গুলো ক্লিয়ারলি জানতো। ঠিক আছে, সো আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমাদের পুরো প্রোগ্রামিংটাই, জার্নিটাই কিন্তু এরকম নেটওয়ার্কের মধ্যেই থাকতে হবে এবং ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভার, এফটিপি সার্ভার, 3টা সার্ভার সম্পর্কে আমাদেরকে যথেষ্ট নলেজ থাকতে হবে। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা এফটিপি অ্যাকাউন্ট খুলবো, এখানে একটা সার্ভারে আছে কাজ করব এবং তোমাদের বাসার যে কম্পিউটার সেখান থেকে আমাদের এই সার্ভারে, এই হোস্টিং সার্ভারে স্টুডেন্টের জন্য আমি করব, এই সার্ভারে ডাটা সেন্ড করবা এবং যার সবাই একটা জায়গায় আমি একটা অ্যাকাউন্টে খুলবো, সবাই যার ফোল্ডারে ডাটা সেন্ড করতে পারছে কিনা সেটা আমি আজকে ট্রেন আপ করব। সো আমরা এফটিপি সার্ভার সেটআপ দেব এবং তোমরাও তোমাদের পিসিতে এফটিপি ক্লায়েন্ট সেটআপ দিবা, বাট স্যারের এখানে অলরেডি এফটিপি সার্ভার সেটআপ করা আছে। আমি শুধু একটা অ্যাকাউন্ট খুলে দেব, যে অ্যাকাউন্টের থ্রুতে তোমরা ডাটা পাঠাতে পারো, সো দ্যাট ওইখানে একটা নলেজ তোমাদের তৈরি হবে যে কিভাবে রিয়েল টাইম ডাটা এক জায়গা থেকে, এক দেশ থেকে অন্য দেশে তোমার কম্পিউটারের ওয়ার্ক সেন্ড করা যায়। ঠিক আছে, তো তারপরে আমরা আসবো এসকিউএল ডাটাবেস সার্ভার। এটা একটু সম্পর্কে আবার বলি, যেহেতু আমাদের পুরো ক্লাসে ডাটা ফাইলপত্র সেন্ড করতে হতে পারে এবং স্যারের ক্লাস ফাইল নিতে হতে পারে। আমি যখন কোনো ক্লাসে কোড তৈরি করব, যেগুলো দেখাবো স্যাম্পল কোডগুলো, সেগুলোকে আমাকে এক জায়গায় হোস্টিং দিতে হবে, রাখতে হবে, যাতে করে তোমরা আবার এটা নিতে পারো। সো ওই ডাটা আমি এক জায়গায় রাখবো এবং তোমরা সেখান থেকে নিবা, এই প্রসেসটা আসলে এই এফটিপি সার্ভারই করবে। কারণ আমি আলাদা আলাদা করে সবাইকে মেইল পাঠানোর আমার দরকার হচ্ছে না। আমি যখন এক জায়গায় রেখে দিব একটা নির্দিষ্ট ফোল্ডারে, স্টুডেন্ট তখন ওই ফোল্ডারের অ্যাক্সেস পাবে এবং সে তার বাসার কম্পিউটারে বা নিজের পার্সোনাল কম্পিউটার ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, সো আমরা তাহলে এফটিপি সার্ভার ডাটাটা রাখবো। সো এফটিপি সার্ভারটা আমি একটু একটা তৈরি করতে চাচ্ছি, একটু দেখি কিভাবে তৈরি করা যায়। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে আইপি অ্যাড্রেসের কথা বলছিলেন যে ডাইনামিক, ওটা কি লাস্টের ইয়াগুলো চেঞ্জ হয়? হ্যাঁ, লাস্টের নাম্বারটা
থাকে না, মানে হচ্ছে যে তুমি যখন আজকে যে নাম্বারটা দেখবা দেখবা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় না, এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়। যখন তুমি ওই মনে করো আজকে বাসায় যখন ঢুকো তখন তোমার ওয়াইফাই কানেকশন হয়ে যায় না মোবাইলে, জি তখন একটা আইপি চলে আসে, তখন গতকালকার আইপি থাকে না, মানে আগে যে আইপিটা ছিল আর থাকে না। আবার যখন তুমি ল্যাবে আসো তখন দেখবে ওই ল্যাবে আরেকটা আইপি দেয় তোমার মোবাইলে, তখন কিন্তু মোবাইল ফোনে আরেকটা আইপি পায়। স্যার এটা লাস্ট কয় ডিজিট চেঞ্জ হয়? এটা রাউটারের ক্যাপাসিটি সাধারণত 200 250 মতো সর্বোচ্চ, 255 নিচে থাকে আর কি, মানে 1 থেকে 255 পর্যন্ত আইপি। তবে এক তো তোমার রাউটারে নেয়, আর 255 সাধারণত ব্যবহার হয় না। 254 পর্যন্ত পিসি কম্পিউটার কানেক্ট নিতে পারবে একটা রাউটার থ্রুতে লাস্টে, বুঝতে পেরেছো? না স্যার লাস্টের বুঝি। নাম্বারটা আর কি ও প্রতিটা, আচ্ছা বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, লাস্টের বুঝতে নাম্বারটা 1 থেকে 255 পর্যন্ত রেঞ্জ, এর বাইরে যেতে পারবে না, হ্যাঁ এর জি মধ্যেই স্যার। দিবে তোমাকে। আচ্ছা যাই হোক, সো আমি যেটা বলছিলাম সেটা হলো আমি এখন যাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে আমাদের ব্যাচের জন্য একটা এফটিপি অ্যাকাউন্ট খুলবো আমি। ডাবল হয়ে গেছে, তার আগে একটা ফোল্ডার খুলে আসি, দেখি সেখানে ট্রিপল আইটি এফটিপি মে 2026। ওকে, এই ফোল্ডারে আমাদের আমরা আমাদের অ্যাক্সেস পাবো সবাই। সো এই ফোল্ডারটাকে আমরা কিভাবে অ্যাসাইন করব, এবং গ্লোবালি অ্যাসাইন হবে। সো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলছি। স্যার ফোল্ডারটা তো 2025 হয়ে গেছে না এটা এখনো। অ্যাকচুয়ালি 5 না 6, এটা ওই যে রেজুলেশনের কারণে আমিও ভুল করেছিলাম। আচ্ছা এটা দিচ্ছি আমি মে 26। ইউজার নেমটা আচ্ছা মে 26 এ থাকুক, ঠিক আছে। এবং পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দেওয়ার আগে আমি এটা ডি ড্রাইভ ট্রিপল আইটি এবং এফটিপি এন্ড 26। ওকে, সো আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। স্যার আপনার এই যে এখন যে ফাইল জিল্লাটা আপনি যেখানে আছেন, এটা কি আমরা যেটা ইউজ করতেছি সেম ওইটাই? হ্যাঁ তোমরা যে ক্লায়েন্ট ব্যবহার করছো সেটা আবার এখন ইউজার নেম চেঞ্জ হবে, এখন তোমরা ওই ইউজার নেম দিয়ে দিতে পারবে না, বাট এটা এটা হচ্ছে গ্লোবাল, ওটা শুধু ল্যাবে কাজ করতো, বাট এখন ল্যাবে না, এখন পুরো পৃথিবীর যে আচ্ছা কোনো জায়গা থেকে তুমি তোমার ফোল্ডার ঢুকতে পারবা। ওকে, আচ্ছা, সো তার মানে পাসওয়ার্ডটা আমি মে 26 এ স্যার দিচ্ছি। আমাদের এক্সিস্টিং মানে আমরা এখন যে ফাইল জিল্লা ইউজ করতেছি সেখান থেকে আমরাও চাইলে এরকম একটা সার্ভার ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ তো করতে পারবা, কিন্তু তোমার তো এটা হোস্টিং না, সারটা তো হোস্টিং কোম্পানি, মানে সার্ভার হোস্টিং আছে, এখানে সার্ভারের ক্যাপাসিটি আছে, এখানে পাবলিক আইপি আছে, দ্যাটস ওয়াই সেই ফ্যাসিলিটি আছে, এই জন্য এটা আমার এখানে হবে। যেভাবে Okay. আমি করলে তোমার পুরো পৃথিবী থেকে অ্যাক্সেস করতে পারবা, কিন্তু তোমার ওখানে করলে তোমার ওই নেটওয়ার্কের মধ্যে যারা থাকবে ওয়াইফাই কানেক্ট, মানে রাউটার যে কয়টা নেটওয়ার্ক সেই পাবে, আর অন্যরা পাবে না, জি স্যার, ঠিক বুঝতে আছে। পেরেছি। আচ্ছা, সো আমি এখানে এখন ফাইল জিলা চেক করব যে আমি ঢুকতে পারছি কিনা। হ্যাঁ, আমি ফাইল জিলা ক্লায়েন্ট সফটওয়্যার ওপেন করব। এই ফাইল জিলা, এই যে ক্লায়েন্ট, যেটা তোমরা অলরেডি অনেকে জানে অনেকে জানে না, আমি বলবো একটু পরে। এটা হচ্ছে এফটিপি সার্ভারের ক্লায়েন্ট। আমি বলেছিলাম যে প্রতিটা সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য একটা করে ক্লায়েন্ট, স্পেশাল ক্লায়েন্টের প্রয়োজন হয়। সো সেই সেই সুবাদে আমাদের এফটিপির জন্য একটা ফ্রি ক্লায়েন্ট সফটওয়্যার আছে, এটা কিন্তু ফ্রি, অনেক সময় পেইডও আছে। এই সফটওয়্যারটা আমরা সবাই ডাউনলোড করে নেব, যাদের বাসায় যাদের পিসিতে নাই তারা এটা অবশ্যই, আচ্ছা এটা বাদ দিলাম।
স্যার আপনার পিসি যদি অফ থাকে তাও কি এখানে অ্যাক্সেস নেওয়া যাবে? হুম আপনার পিসি যদি অফ থাকে হ্যাঁ, এটা সেক্ষেত্রে তো সার্ভার তো অফ থাকে না, ঠিক না? দেখি আচ্ছা স্যার, এখানে সার্ভার তো এটা তো আমি আমার পার্সোনাল পিসিতে আমি তোমার ক্লায়েন্টটা সেটআপ দিচ্ছি এবং অ্যাকাউন্টটা খুলেছি কিন্তু সার্ভারে, যে তুমি দেখতে চেষ্টা করো আমি কিন্তু আমার পিসি থেকে রিমোটলি আরেক পিসিতে প্রবেশ করেছি, হ্যাঁ। সো ওইখানে গিয়ে সার্ভারে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, সেই অ্যাকাউন্টে এখন আমি আমার এই পার্সোনাল পিসি থেকে আমি অ্যাক্সেস নেব। দেখি ফাইল জিলাটা, এটা একটা আবার সেটআপ দেই, একটু ডিস্টার্ব দিচ্ছে। সমস্যা কেন? অ্যাপিয়ার টু বি রানিং বলছে। ইগনোর, ওকে, ওয়েট, স্যার আপনার টাস্ক ম্যানেজার গিয়ে ওখানে একটু দেখতে হবে যে এন্ড টাস্ক আসলে এখানে চালু আছে, ওই যে এখানে এটা চালু হয়ে আছে এই কারণে, বুঝছো? ওকে, ফাইল জিলা, যার একজন স্টুডেন্ট জয়েন করতে চাচ্ছে। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যারের হোয়াটসঅ্যাপে লিংক করো, হ্যাঁ লিংক করো, একটু নক দাও, হ্যাঁ আমি লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফেসবুকে তুমি ফেসবুকে নক করো তাহলে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এই যে ফাইল জিলাটা আমি সেটআপ দিয়েছি, এটা আমার কাছে ছিল, যদিও আগে এখানে ওপেন ছিল, তাই ওপেন থাকা অবস্থায় সেটআপ নিচ্ছে না। তো আমি এখন মে কত দিয়েছিলাম, আগে আমাদের হোস্টিং কোন সার্ভারে হয়েছে সেই সার্ভারের নাম দিতে হবে, softs.com, দেন হচ্ছে আমি দিয়েছিলাম ইউজার নেম মে কত 26 না, MAY, সরি, আর পাসওয়ার্ডের সেম জিনিসটা দিয়েছি যাতে